TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, এক কথা আমরা প্রায় বারবারই বলে থাকি যে এই আমেরিকায় আসি অনেক স্বপ্ন নিয়ে, যতটুকু না আমার জন্যে আসি তার থেকে বেশি আসে আমার সন্তানের জন্য। আমার সন্তানকে আমি কিভাবে এই দেশে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করব, তাকে শক্ত মাটির উপরে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে তার ভবিষ্যৎকে নিশ্চিত করব, এটি আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার পেছনে আমরা আমাদের সন্তানদের জন্যে অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট করি। কিসের ইনভেস্টমেন্ট? শুধু কি অর্থ, ব্যাংকে টাকা অর্থ রাখা? না, তা নয়। আমার ইনভেস্টমেন্টটা তাকে সত্যিকারের মানুষ করে গড়ে তোলার ক্ষেত্রে, সেক্ষেত্রে তো অর্থ খরচ হবে, এটাই স্বাভাবিক। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চাই যে আপনার সন্তানের জন্য আজকের শিক্ষা বিনিয়োগ বা এডুকেশন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলছি, আগামী দিনের সফলতার নিশ্চিত হাতছানি। এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়টির উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় শিক্ষক, প্রিয় টিউটর জনাব খোকনউদ্দিন ববি, সিইও ববি তারিক টিউটরিং সেন্টার এবং কলম্বিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট। জনাব খোকনউদ্দিন ববি, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ টিভিএন দর্শকবৃন্দ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি তো আসলে আপনার অনেক স্টুডেন্ট, আমি জানি, সব কিছু উপেক্ষা করে আসাটা খুবই কষ্টকর। তারপরও ছেলে মেয়েদের স্বার্থে আমাদের বাবা মা যারা আমরা আছি তাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। তো আজকে আমরা আমাদের সন্তানদের জন্য যে শিক্ষা বিনিয়োগটা করি এবং যেটা আমাদের সন্তানদের ভবিষ্যতের হাতছানি দেয় তাদের ভিত্তি গড়ার ক্ষেত্রে, এই বিষয়টি আলোচনা করার আগে কেন এই বিষয়টিকে বেছে নিলাম তার গুরুত্বটা একটু তুলে ধরতে চাই দর্শকদের সামনে। সুপ্রিয় দর্শক, একজন বাবা যখন সারাদিন কাজ করেন, একজন মা যখন নিজের হাজারো স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের জন্য সংসার সামলান, তখন তাদের চোখের সামনে আসলে একটি স্বপ্নই থাকে, আর সেই স্বপ্ন হলো আমার সন্তান যেন আমাদের চেয়েও ভালো থাকে। আমরা সন্তানের জন্য বাড়ি বানাই, ব্যাংকে অর্থ জমাই, গাড়ি কিনি, জীবনযাত্রার নিরাপত্তার কথা ভাবি, কিন্তু কখনো একবারও নিজেদের প্রশ্ন করি না আমার সন্তানের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সম্পদ আসলে কোনটি। হয়তো এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই কোনো বাড়ি নয়, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সও নয়, বরং সন্তানের সবচেয়ে বড় সম্পদ হতে পারে তার শিক্ষা, জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা। কারণ অর্থ একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একজন সন্তান যদি শিখে যায় কিভাবে নিজের জন্য সুযোগ তৈরি করতে হয়, কিভাবে জীবনে প্রতিষ্ঠা পেতে হয়, তাহলে সেই শিক্ষা সারা জীবন তার সঙ্গেই থেকে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের পৃথিবী আমাদের সন্তানদের জন্য যেমন অসংখ্য সুযোগ তৈরি করেছে, তেমনি তৈরি করেছে অসংখ্য চ্যালেঞ্জও। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, পিয়ার প্রেশার, প্রতিযোগিতা, মানসিক চাপ, সবকিছুর মধ্যে দিয়ে আজকের শিশুরা বড় হচ্ছে। তাই শুধু সন্তানকে স্কুলে পাঠিয়ে দিলেই কি আমাদের দায়িত্ব শেষ? না, আমাদের জানতে হবে সে কি শিখছে, সে কি হতে চায়, তার ভেতরে কি প্রতিভা লুকিয়ে আছে, কোন বিষয়ে তার আগ্রহ, কোন পথে গেলে সে জীবনে সফল হবে এবং একই সাথে নিজের কাজকে ভালোবাসবে। আর তখন এসব চিন্তার সফল বাস্তবায়নে কাণ্ডারির ভূমিকা পালন করেন একজন দক্ষ শিক্ষক বা টিউটর। কারণ একজন ভালো টিউটর শুধু বইয়ের চ্যাপ্টার শেষ করেন না, বরং তিনি হয়তো একটি শিশুর চোখে এমন একটি স্বপ্ন দেখেন যে স্বপ্ন শিশুটি নিজেও তখন দেখতে শেখেনি। এক্ষেত্রে শিক্ষক বলতে পারেন, তুমি পারবে, তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, চলো আমরা সেটাকে বের করে আনি। এই উৎসাহ, এই উদ্দীপনা, এই একটি বিশ্বাস কখনো কখনো একটি শিশুর জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, এটা ঠিক
বাবা মা সন্তানের সবচেয়ে কাছের মানুষ, তারা তাদের ভালোবাসা দিয়ে সন্তানকে এগিয়ে নিতে চান। কিন্তু একজন অভিজ্ঞ শিক্ষক অনেক সময় আপনার সন্তানের দুর্বলতা, শক্তি, আগ্রহ এবং সম্ভাবনাকে অন্য একটি দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। সেই সাথে মনে রাখতে হবে, আজকের শিক্ষা শুধুই ভালো গ্রেড পাওয়ার জন্য নয়। হ্যাঁ, এটা সত্যি ভালো ফলাফল একজন শিক্ষার্থীকে ভালো একটা স্কুল বা কলেজে যাওয়ার সুযোগ দিতে পারে, ভালো একাডেমিক রেকর্ড, স্কলারশিপ পাওয়ার দরজা খুলে দিতে পারে, আর সেই স্কলারশিপ ভবিষ্যতে পরিবারের আর্থিক চাপ কমাতে পারে, এটা ঠিক। কিন্তু এর পরবর্তী ধাপে আমরা দেখতে পাবো সন্তানের জন্য কলেজ, ডিগ্রি, এক্সপেরিয়েন্স, স্কিল এবং শেষ পর্যন্ত ক্যারিয়ার। কারণ আজ যে পরিমাণ অর্থ আমরা আমাদের সন্তানদের শিক্ষার পেছনে বিনিয়োগ করছি, তার প্রকৃত মূল্য হয়তো আজ বোঝা যায় না বা যাবে না, কিন্তু সেই বিনিয়োগই একদিন হয়ে উঠতে পারে তার আত্মনির্ভরতা, ক্যারিয়ার, উপার্জন এবং জীবনের শান্তির ভিত্তি। কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থেকেই যায়, আমার সন্তান শুধু একটি ভালো কলেজে ভর্তি হলেই কি তার সফল ভবিষ্যৎ নিশ্চিত? অবশ্যই নয়। বরং আপনাকে আপনার সন্তানকে আগে বুঝতে হবে। তার উপর আমার চাওয়া চাপিয়ে দেওয়া নয়, বরং সে কি ভালোবাসে, কোন সাবজেক্ট তাকে আনন্দ দেয়, কোন স্কিল ভবিষ্যতে তার জন্য মূল্যবান হবে, কোন ক্যারিয়ার তাকে অর্থনৈতিকভাবে সফল করার পাশাপাশি তাকে মানসিক শান্তি দেবে। কারণ আমরা চাই না শুধু আমাদের সন্তান অনেক অর্থ উপার্জন করুক, আমরা চাই সে ভালো থাকুক, সে নিজের কাজকে ভালোবাসুক, সে মানুষের উপকার করুক, সে নিজের অভিজ্ঞতা অন্যের সাথে ভাগ করে নিক এবং একদিন গর্ব করে বলতে পারুক, আমি যে পথটি বেছে নিয়েছি এই পথটি আমার। তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা মানে শুধু ব্যাংকে অর্থ জমা করা নয়, বরং ফিউচার প্ল্যানিং মানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং পাশাপাশি এডুকেশন প্ল্যানিং, ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার বিল্ডিং, ক্যারেক্টার বিল্ডিং, এসবের উপরেও নজর দিতে হবে। আর আজকের এই অনুষ্ঠানে আমরা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি আজ কি করছেন, কোথায় বিনিয়োগ করছেন, একজন টিউটর কিভাবে আপনার সন্তানের লুকিয়ে থাকা প্রতিভা আবিষ্কার করতে পারেন, কিভাবে একজন শিক্ষক একটি শিশুর মনে স্বপ্ন তৈরি করতে পারেন, কিভাবে ভালো শিক্ষা, চমৎকার স্কলারশিপের সুযোগ তৈরি করতে পারে, আর কিভাবে আজকের একটি সঠিক সিদ্ধান্ত আমার সন্তানের আগামী দিনের একটি নিরাপদ, সফল, সুন্দর জীবন গড়ে দিতে পারে। কারণ আমরা আমাদের সন্তানের জন্য যে সম্পদ রেখে যেতে চাই, তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে এমন একটি শিক্ষা যা কোনোদিন তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই সন্তানের পেছনে আজকের বিনিয়োগ আগামী দিনের আত্মবিশ্বাস, আজকের শিক্ষা আগামী দিনের স্বাধীনতা, আর আজকের সঠিক পরিকল্পনা আগামী দিনের সফল সন্তানের গল্প। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আপনার সন্তানের জন্য আজকের শিক্ষা বিনিয়োগ আগামী দিনের সফলতার নিশ্চিত হাতছানি। জনাব খোকনউদ্দিন ববি আজকের বিষয়ের গুরুত্বটা একটু তুলে ধরেছে, হয়তো একটু বড় মনে হতে পারে, কিন্তু মনের কথাগুলো আমি হয়তো বলতে পেরেছি একজন গার্ডিয়ান হিসেবে, একজন শিক্ষক হিসেবে। কারণ আমিও আমার জীবনে 33 বছর শিক্ষকতা এবং প্রশাসনের সাথে কাজ করেছি। সেই অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো আমার মন থেকে, মুখ থেকে বেরিয়ে এসেছে এবং মনে হয় আজকের বিষয়ের সাথে একেবারেই সংশ্লিষ্ট। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে আমরা এতটা গার্ডিয়ানরা চিন্তা করি, কিন্তু আসলে এডুকেশন ইনভেস্টমেন্ট এটা একটা বড় ফ্যাক্টর। এই এডুকেশন ইনভেস্টমেন্ট বা শিক্ষায় বিনিয়োগ বলতে আসলে কি বোঝায় আপনি একটু স্পষ্ট করবেন। শুধু ব্যাংকে কি টাকা জমা বা অর্থ জমা করাই কি বিনিয়োগ, নাকি সন্তানের জ্ঞান, দক্ষতা, মানবিক বিকাশ এটিও বিনিয়োগের অংশ? থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ দর্শকবৃন্দ। আমি বেশিরভাগ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, তাহলে প্যারেন্টস এটা বেশি আরো প্র্যাগম্যাটিক হবে। এক্স্যাক্টলি, জাস্ট যেটা আমি দেখতেছি, বুঝতেছি। ওয়েল, আপনি যাকেও যদি জিজ্ঞেস করেন একজন বা প্যারেন্টস অথবা একজন অ্যাডাল্টকে যে আপনি এত কাজ করতেছেন, টাকা বানাচ্ছেন কার জন্য, বেশিরভাগই কিন্তু আমরা বলি সন্তানদের জন্য, ঠিক না? যে কারণ অনেকে এটাও বলি যে আমেরিকায় ভাই পয়রা আসছি শুধুমাত্র বাচ্চাদের জন্য। সো থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের কিন্তু চিন্তাধারায় অনেক কিছু ডবল শিফট কাজ করা সবই সন্তানদের কেন্দ্র করে, সন্তান। আর ওই সন্তানে যদি মানুষ না হয়, একবার ভেবে দেখেন তাহলে কি হবে, রাইট? সেটাই। কারণ এখন আপনি যেটা বললেন যে এখন আগের থেকে অনেক বেশি সুযোগ থাকলেও চ্যালেঞ্জ কিন্তু আরো বেশি।
এটা আমরা অনেক প্যারেন্টসরা এখনো বুঝতে পারতেছি না, জানি চ্যালেঞ্জ বেশি, কিন্তু এই জন্য ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগটা আমরা বাড়িতে করি, স্টকে করি, বিভিন্ন জায়গায় করি, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওই সন্তানরা ঠিক মতো গড়ে উঠতেছে না, ওইখানে ইনভেস্ট হইতেছে কিনা। ওইটা ইনভেস্টমেন্ট বলতে কি বোঝায়, নট জাস্ট মানি, সময় দেওয়া, বাচ্চাদের উপরে পয়সা খরচ করা, যেখানে দরকার সেইখানে, যেখানে দরকার না সেখানে না। যেমন তাকে $3,000 দিয়ে একটা বিরাট ভিডিও গেমের কম্পিউটার কিনে দিলাম, ও আমি ইনভেস্ট করতেছি, আমার ছেলেকে খুব ভালো লাগে, ভালোবাসি, নট রিয়েলি, সে তো পড়াশোনা থেকে আরো ডাইভার্ট হয়ে গেল। নাম্বার ওয়ান। নাম্বার টু, এর চেয়ে বরং এইটা তাকে যদি তার পড়াশোনার ক্ষেত্রে খরচ করা যায় তো দ্যাটস ওয়ান। টু, সময় দেওয়া। তিন, তার ভবিষ্যতে সে কি হইতে চায়, যেটা আপনি বললেন, তার আগ্রহ, ইন্টারেস্ট, এইটার মূল্যায়ন সবচেয়ে বেশি করা। কারণ এইটা কি সে রাইট জায়গায় যাচ্ছে নাকি রং জায়গায় যাইতেছে। এই যে তার আগ্রহটা, এটা কি সে টিকটক দেখে পাইছে নাকি নিজের মন থেকে পাইছে নাকি বন্ধু বান্ধবের কাছ থেকে পাইছে। কারণ এখন অনেকেই বলবে আমি ডাক্তার হইতে চাই, মিউজিশিয়ান হইতে চাই, আর্টিস্ট হইতে চাই। বেশিরভাগ আমি আমার স্টুডেন্টদের দেখি তাদের যে আনসারগুলো, এগুলো রিসার্চ ভিত্তিক না, এটা হলো টিকটক ভিত্তিক অথবা ফ্রেন্ডস আর সোশ্যাল মিডিয়া ভিত্তিক, মানে বেসড অন সোশ্যাল মিডিয়া। তখনই আমি বুঝতে পারছি এই জেনারেশনকে যদি গাইড না দেওয়া হয় প্রপারলি, একটা বিপদে পড়তে পারে। কারণ এই জেনারেশনটা একটা ট্রানজিশনাল জেনারেশন ধরা হয়। যেমন কিরকম, আমাদের আগের বাবা মারা তাদের একটা ইন্টারেস্ট যেটা থাকতো, ওইটা এমন কিনা মানুষের দেখা দেখি না, একটা রিসার্চ ভিত্তিক, এবং ওই ইন্টারেস্টের মাধ্যমে তারা জীবনে কি হইতে চায় ওইটা বাস্তবায়ন মানে রিয়ালিটিতে পরিণত করার জন্য তারা ওইভাবে কিন্তু কাজ করতো। এখনকার বাচ্চাদের আজকে একটা মাইন্ডে, কালকে একটা মাইন্ডে, পরশু আর একটা মাইন্ডে, কারেক্ট। সো বারবার সুইচ হইতেছে তাদের গোলটা। এই সুইচিং এর কারণে তাদের জিনিসটা বাস্তবায়ন রিয়ালিটিতে পরিণত করা কঠিন হইতেছে। তারা এক পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছে, ডিপ্রেস হয়ে যেতেছে। তখন কি করা উচিত, প্যারেন্টসদের সাপোর্ট দেওয়া উচিত। তাদের সাথে কফি টেবিলে বসে তুমি কি করতে চাও, কেন তুমি এই গোলটা নির্ধারণ করলা, এটার সাথে ফিউচারের কানেকশন কি, ঠিক আছে মানলাম এটা তোমার গোল, তুমি বড় হয়ে ডাক্তার হইতে চাও, ডাক্তার হইতে হইলে কি কি করণীয়, হোয়াট টু ডু, একটা লিস্ট বানানো। ওকে, ভালো কলেজে যাইতে হবে, ভালো জিপিএ থাকতে হবে, ভালো এসএটি স্কোর থাকতে হবে, ভালো স্কলারশিপ থাকতে হবে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা যেটা কেউ কথা বলে না এখন, ভালো ফ্রেন্ড সার্কেল থাকতে হবে। রাইট। ভালো ফ্রেন্ড সার্কেল যদি না থাকে, আপনি যতই ইনভেস্টমেন্ট করেন, একটা বক্সের নিচে একটা ছিদ্র থাকে না, ওই রকম, মানে ওইদিকে পানি ঢালবেন, ওইদিকে সব চলে যেতে হবে। কেন? কারণ বাচ্চারা প্যারেন্টসদের থেকে বাহিরের মানুষ দ্বারা ইনফ্লুয়েন্স হয় বেশি, স্পেশালি তাদের ফ্রেন্ডস। তারা তখন ওই ফ্রেন্ডস যদি ভালো হয়, তাদের চিন্তাধারা সেইভাবে ওই রকম। ফ্রেন্ডস যদি দেখা যায় খালি মুভি নিয়ে কথা বলে, ইউটিউব নিয়ে কথা বলে, টিকটক নিয়ে কথা বলে, বা বাবা মা যদি ঝগড়া করে, এক্স্যাক্টলি, তখন এই জন্য ওই ইনভেস্টমেন্ট ইন এডুকেশনটা হলো টাইম, তাদের সাথে ডিসকাশন এন্ড মানি। মানিটা খরচ করার মানে হলো কোন জায়গায় খরচ করব। তাদের জন্য যে এত বাড়ি বানাইতেছি, যদি বাড়ি বানানো মনে করেন আপনি অনেক বড় বাড়ি বানায় রাখতেন, কয়েকটা বাড়ি, অর্থ সম্পদ, কিন্তু ছেলে মানুষ হলো না, সে তো এগুলা ভবিষ্যতে খোয়াই ফেলতে পারে। আর যদি মানুষ একটা ছেলে হয়, আপনি ছোট্ট সম্পদ রেখে যান, এইটাকেও সে অনেক বাড়ায় নিতে পারে। সো তফাৎটা এটা। আরেকটা উদাহরণ দিই, অনেকে মনে করে যে না, বাচ্চাদের প্রতি একটু উদাসীন থাকে, মানে অত তাদের খেয়ালতে খুব বেশি তাদের কর্ম, মানে জাস্ট ওয়ার্ক, মেক মানি, ওয়েলথ, ডেভেলপমেন্ট। কিন্তু মনে করে না, বাচ্চাদের পিছনে খরচ করে লাভ নাই, আমি আমার আগে ক্যারিয়ার দেখি। কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু একদিন খরচ এখন না করলে পরে করতে হইতে পারে। যেমন সে ধরেন কিছু বড় হয়ে কিছু হইতে পারলো না, তার পিছিয়ে খরচ করলেন না, ভালো কলেজে দিলেন না, কারণ ভালো কলেজ খরচ বেশি, ভালো টিউটরিং খরচ বেশি। সে বড় হয়ে গেল, কলেজ শেষ হয়ে গেল, এখন তার জব পাচ্ছে না। তখন কি করতে হবে, এক পর্যায়ে বললো বাবা আমি ব্যবসা করবো, আমার ক্যাপিটাল দরকার। আমরা কিন্তু এরকম চিন্তা করি না, মনে করি ওকে, এখন সে যদি কোয়ালিফাইড না হয়, ব্যবসাতে যে সাকসেসফুল হবে এটাই বা গ্যারান্টি কি? এখন আপনি না হয় কষ্ট করে যে টাকা আপনি রোজগার করলেন, ছেলের জন্য তো করছি বললে ছেলেকে দিয়ে দিলেন। ছেলে যদি 2 বছর পরে ব্যবসায় সাকসেস না হইতে পারে, টাকাও গেল, তার মনও ভাঙলো, সবও গেল। এর থেকে বরং 10 বছর ব্যাক ফেলাসে যান, ওই 10 বছর আগে যদি তার পিছে একটু সময় দেওয়া হইতো, তাকে ভালো জায়গায় পড়ানো হইতো,
ভালো সাপোর্ট দেওয়া হয়তো, মেন্টরশিপে খরচ করা হয়তো, টিউটরিংয়ে খরচ করা হয়তো, ভালো কলেজে পড়ানো হয়তো, তাইলে হয়তো আজকে তার ভালো কলেজে মানে জব টব সে নিজেই করে ফেলতে পারতো, কারণ তার অনেকগুলো গাইড থাকতো। তো আমি লং স্টোরি শর্ট একটা খালি বলবো সামারি, আমি অনেক কিছুই বলতেছি আমি জানি, কারণ আমার মাথায় যা আসতেছে আমি বলতেছি। এটা কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট, কিন্তু যদি আমি স্কুইজ করি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা পরিবেশ। রাইট। পরিবেশ কেন ইম্পর্টেন্ট আমি নিজের চোখে দেখা, যদি একটা ভালো পরিবেশে আপনার সন্তান থাকে, সে ভালো ফ্রেন্ড সার্কেলের সাথে থাকে, সে কারণে বলে এনভায়রনমেন্টস মেক এ ম্যান। এভরিথিং, স্পেশালি এখনকার জেনারেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। কারণ এনভায়রনমেন্টে যদি থাকে, সে ভালো ফ্রেন্ড সার্কেলের সাথে থাকে, ভালো চিন্তাধারা শেপ আপ হয়, সে ডিসিপ্লিন হয়, তার থট শুড বি ডিসিপ্লিন। তাহলে যেইটাই সে দেখুক না কেন, এআই দিয়ে দেখুক, টিকটক দেখুক, ইনস্টাগ্রাম দিয়ে দেখুক, ইউটিউব দিয়ে দেখুক, সে বলবে কি না এইটা আমি গ্রহণ করব, এইটা আমি অ্যাভয়েড করব। এই যে অ্যাকাউন্টেবিলিটি, এই নলেজটা হলো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এখন, ওইটাই আমাদের ফোকাস দিতে হবে। তো এক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে সন্তানের পেছনে যে অর্থ ব্যয় করি আমরা বা অর্থ খরচ করি, এটাকে অনেকে বাবা মাই ঠিক ব্যয় হিসেবেই দেখেন, গেল চলে গেল এরকম একটা অবস্থা বা ভাবি অনেকেই আমরা। তো আপনিও কি এটা ভাবেন, নাকি এটা আসলে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ? No, আমি আসলে এরকম ভাবি না, কারণ আমি একটু পার্সোনাল, আমার মেয়ে 3rd গ্রেড শেষ করছে, 4th গ্রেডে উঠছে, তার বাসায় 6 জন টিউটর। আমাকে সবাই অনেকে বলে এইটা আসলে তুমি কি পাগল, আমি ছোটবেলা থেকে লাগাই রাখছি, কারণ আমি তাকে ওই পরিবেশ সবসময় বিজি রাখি এবং তার টিচারদের ওইভাবে বলা, শুধু যে পড়ানো তা না, তাদেরকে মানসিক বিকাশ হওয়ার জন্য স্পিচ কমিউনিকেশন শেখানো, তাদেরকে কি ভালো জিনিস শেখানো, ভালো পরিবেশের জন্য রাখা, ভালো কাজ, অফকোর্স ম্যাথ আর ওগুলাও শেখানো। এতে হয় কি, আমি টার্গেট গোল করে রাখছি আমার মেয়েকে ডাক্তার বানাবো, ঠিক আছে, টপ লেভেলের গাইনোকোলজিস্ট। ওইটা বানাইতে হইলে আমি শুধু ড্রিম করলে হবে না, আমার ড্রিম বাস্তবায়িত রিয়ালিটিতে আনতে হলে কি করতে হবে, ভিত্তি। এখন আমার মেয়ের ভিত্তি কিরকম হয়েছে, সে 3rd গ্রেডে, আমি যেটা 8th গ্রেড স্টুডেন্টকে যে আর্টিকেল গুলো দিই আমার স্পেশালাইজ হাই স্কুল টেস্ট প্রেপের জন্য, এসএইচএসইটি, ওই আর্টিকেল গুলো আমার মেয়েকে দিই আমি 3rd গ্রেডে। হ্যাঁ, বলি যে তুমি পুরোটা পড়ো, আমার স্টুডেন্টকে দেই হলো একটা আর্টিকেল কোয়েশ্চেন সহ 10 মিনিটস, তাকে দিই আমি 7 মিনিটস, ধুমধাম তার রিডিং স্কিল। কারণ কি, সে ছোটবেলা থেকে আমি তাকে 4-5 বছর 4 ইয়ার্স বয়স থেকে রিডিং পড়াইতে তার রিডিং স্কিল ওইভাবে গ্রো হয়েছে। কারণ কি, রিডিংকে যদি সে ফোকাস না হয়, তাহলে কি হবে, তার মেডিকেল স্কুলে পড়ার ইন্টারেস্ট আসবে না, বই খুললেই বলবে বোরিং লাগে। যেটা আমার স্টুডেন্টদেরকে দেখি, রিডিং এর অবস্থা, তারা ফ্রাস্ট্রেশন ফিল করে, ইএলএ বলে ভালো লাগে না, ইএলএ বলে কঠিন লাগে, অথচ এই ইএলএ তারা 8th গ্রেড স্টুডেন্ট, আমি 4th গ্রেডের আমার ডটারকে দিতেছি। এইটা কেন আমি ওইটা বিনিয়োগ করছি ছোটবেলা থেকে এবং এখনো করতেছি, যেন সে ভবিষ্যতে কলেজে গেলে স্কলারশিপে পড়তে পারে। 1, 2 নম্বর, সে যদি ডাক্তার হয়ে যায়, সে আমার সম্পদ নিয়ে টানাটানি করবে না, সে নিজেই অনেক বড় কিছু, এবং সমাজে তাকে অনেক সম্মানও দেওয়া হবে। কারেক্ট? এক পর্যায়ে আজকাল যখন অনেকে বোঝে না যে একটা ছেলে এবং মেয়ে যদি বড় হওয়ার পরে বিয়ে শাদীও করতে যায়, সবাই স্ট্যাটাস চেক করে যে তুমি কি করো। একটা আগের মতো তো জমানা নেই যে ওকে মেয়েরা ছেলেরা কাজ করলে হবে, ছেলেরা মেয়েরা ঘরের মধ্যে বসে রান্না বান্না করবে, বাচ্চা লালন পালন করবে, এটাই একটা, ওইসব দিন চলে গেছে। একটা মেয়ে ভালো জায়গায় বিয়েই হবে না যদি ওর ক্যারিয়ার ভালো না থাকে। সো দিন বদলাইতেছে, সো আমাদের চিন্তাধারাও বদলাইতে হবে। কারেক্ট? এই জন্য আমি বিনিয়োগটা, ইনভেস্টমেন্টটা অবশ্যই করতেছি আমার নিজের মেয়ের পিছনে, কারণ কি তার ভবিষ্যৎ যেন নিশ্চিত থাকে। সো সেমলি তার আমি আমার স্টুডেন্টদেরকে ওই রকম বলি, প্যারেন্টসদেরকে ওই রকম বলি, চিন্তাধারা চেঞ্জটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন দেখেন সামার টাইম পুরো 2 মাস, রাইট? আমার মেয়েকে ধরে নেন কিছুই আমি দিলাম না বিনিয়োগ, সারাদিন ঘরে বসা, সে কি করবে? ধরে তার নিউ ইয়র্ক সিটিতে তো বাহিরে গিয়ে দৌড়দৌড়ির অত উপায় নাই। যদি বসতাম লং আইল্যান্ড, মিশিগান, অনেক দৌড়দৌড়ি আছে, ঠিক আছে। এখন সে ঘরের মধ্যেই আছে, তাকে আমি কিছুই দিলাম না, সে টিউটরও তাই, তার স্কুলও বন্ধ, সে ঘরের মধ্যে বসে আছে, মা কাজে ব্যস্ত, আমি আমার কোচিং সেন্টারে দিন রাত ব্যস্ত। সে তখন কি করবে একবার ভাবেন। তার টেলিভিশন কতক্ষণ পরে বোরিং লাগবে, তখন সে চাইবে ফোন, চাইবে কোনো একটা কাজ, কারণ কাজের রিপ্লেসমেন্ট তো দিতে হবে, রাইট? এইভাবে আমরা চিন্তা করি না, বলি না সামার ভ্যাকেশন ঘুরো ফিরো, কিন্তু তার যে মানসিকতার 12টা বাজে যেতেছে, চিন্তাধারার 12টা বাজে যেতেছে, সে চিন্তা করতেছে উল্টাপাল্টা জিনিস। এই জন্য আমাদের থট প্রসেসে ডিসিপ্লিন আনা উচিত, খাস জাস্ট অ্যাকশনে না, থটস।
এটা কেউ চিন্তা করে না যে থট শুড বি ডিসিপ্লিনড অলসো, নট জাস্ট অ্যাকশন। থট ডিসিপ্লিন হলে অ্যাকশন অটোমেটিকলি ডিসিপ্লিন আসবে। তার থটসটাকে আমি কিভাবে ডিসিপ্লিন রাখতে পারি, খালি বললে হবে না তুমি পড়ো পড়ো পড়ো, ব্যবস্থা করে দিতে হবে। তাকে পড়ার প্রতি আমি একটু করে ওর আগ্রহ বাড়াইছি। তারপর আমি বলি না টিচার দিয়ে তাকে টর্চার করি না, শি লাভস ইট, যেটা আপনি বললেন তার ভবিষ্যতে আমরা চাই আমাদের সন্তানরা যেন কাজটাকে ভালোবাসে। সেই জন্য তাকে ভালোবাসার মধ্যে পরিবেশ করছি। সামটাইমস আমি ঘরে গেলে বলি বাবা মা আজকে কি শিখছো বলো, তখন আমাকে সে বড় করে বলতেই থাকে, সেটা আমি বুঝিয়ে না বলি ওয়াও ওয়াও গ্রেট গ্রেট, সে বলে যে ওয়াও somebody is appreciating me, let me talk more তারপরে আস্তে আস্তে আমি আরো এঙ্গেজ হই, বুঝতে পারছেন? এই যে ওয়াও, পাওয়ার অফ ওয়াও, এই অ্যাপ্রিসিয়েশনটা, এটা আমাদের প্যারেন্টসরা যদি আমাদের বাচ্চাদের আরো বেশি করি তারা খুব উৎসাহ ফিল করে। কারণ এই সময় আমরা প্যারেন্টসরাই তাদের কাছে সবচেয়ে বেশি কাছের, তারা কাছের মানুষকে হ্যাপি দেখতে চায়, এটাই তাদের কাছে সবচেয়ে ভ্যালুয়েবল। আর আমরা ওইটা শুধু এই জন্য নেগেটিভভাবে না গিয়ে তাদের প্রথমত ব্যবস্থা করে দেই, তাদের কর্ম খালি যদি বলে যে ভিডিও গেম খেলো কেন, পড়াশোনা করো না কেন, এটা না বলে পড়াশোনার ব্যবস্থা করে দেই। ঘরের মধ্যে ক্লাস না থাকলে তাদেরকে কোনো এক জায়গায় ইনভলভ করি, 2 দিনের জন্য হোক, সপ্তাহে 3 দিনের জন্য হোক, অ্যাটলিস্ট সেজন্য টোটালি ডিট্যাচ না থাকে। আমার মেয়ে সপ্তাহে 5 দিন 6 দিনই ছিল ফুল বিজি, যেদিন আমি অফ ছিলাম তাদের সাথে আমি ঘোরাঘুরি করছি। কিন্তু এই যে সারাদিন একটা ব্যস্ততা থাকার কারণে সে তো ব্রেন আউট হয়ে যায় নাই, দেখতেছি শি ইজ বিকামিং শার্পার। রাইট। আসলে এই বিষয়টি যেটা আপনি বললেন যে মানে সন্তানদের প্রতি বাবা মার একটা অনেক বড় ভূমিকা রয়েছে। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন খোকনউদ্দিন ববি যে তার সন্তানের উদাহরণটি দিয়েছেন, বাস্তব কথা বলেছেন, এটি বাবা হিসেবে বা সন্তানের পিতা হিসেবে শুধু একা খোকনউদ্দিন ববির নয়। এই বিষয়টি আমরা যারা যত এই দর্শকের টেলিভিশনের পর্দার মাধ্যমে যত বাবা মারা দেখছেন, যত দর্শক দেখছেন, এটি কিন্তু প্রত্যেকের জন্য একটি উপাদেয় বিষয়, প্রত্যেকের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। জনাব খোকনউদ্দিন ববি, যে আরেকটি প্রশ্ন আপনাকে করতে যাই, যে একটি শিশুর ভেতরে অনেক সময় আমরা দেখছি হিডেন ট্যালেন্ট, মানে লুকায়িত যে প্রতিভা থাকে, রয়েছে, অনেকের ক্ষেত্রেই রয়ে গেছে। একজন অভিজ্ঞ টিউটর হিসেবে আপনি সেটি কিভাবে আবিষ্কার করেন, যেটা হয়তো আমি বাবা মা হিসেবে পারি না? ও দ্যাট ভেরি গুড কোয়েশ্চেন রানা ভাই। অনেক হিডেন ট্যালেন্ট আমি ডিসকভার করছি, এই সামারেও করছি অনেক। কারণ যেটা বললাম, ধরেন কেউ একটা স্টুডেন্ট একটু যদি উশৃঙ্খল হয়, সে পড়াশোনা একটু কম মনোযোগী থাকে, সে স্কুলে স্বাভাবিক খারাপ করবে রেজাল্ট, এবং খারাপ করতে 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 প্যারেন্টসরা কি করে একটু বকাচকা করে, এবং স্কুলের ফ্রেন্ডরাও কি করে একটু হাসি তামাশা করে, ফান করে, তখন ও এক পর্যায়ে ইমিউন হয়ে যায়। ইমিউন মানে কি, ওকে আমার নিয়ে তো খাবেই, আমি ভালো আর করে লাভ কি নাকি, এবং সে এটাকে ফান বানায় ফেলে। এতে হয় কি, কারণ তাকে কেউ কখনো পজিটিভ কথা বলে নাই। তখন আমি কি করি, আমার ফেইথ অনেক বছরের অভিজ্ঞতা যে অনেক মানুষের হিডেন ট্যালেন্ট আছে, বাহিরের যে পরিবেশের কারণে ট্যালেন্ট আর বাহির হইতে সুযোগ পায় নাই, চাপা পড়ে গেছে। আমাদের মতো থার্ড পার্টি যারা আছে প্যারেন্টসের বাহিরে, মানে টিউটর্স, টিচার্স, ফ্রেন্ডস, তাদেরই হলো দায়িত্ব এই ট্যালেন্টটাকে বাইর করে আনা। প্রথমে বুঝতে হবে, আমি অবজার্ভ করি আমার স্টুডেন্টকে, তারপরে বললাম না যে ওয়াও, বুঝিয়া না বলে ওয়াও, এই ওয়াও একটা খুব পাওয়ারফুল ওয়ার্ড। আমার বাবা তো মানে বলে আমাকে, তুমি তো কিছু ওয়াও বলো, আমি বলে আব্বা তুমি বুঝো না ওয়ার পাওয়ার কথা। তো আমার স্টুডেন্টকে আমি প্রায় বলেছি ওই কিছু একটু ভালো বলে ওয়াও ইউ ডিড, তখন সে বলে রিয়েলি, আমাকে তো কেউ কোনোদিন পজিটিভ কথা বলেনি, আরো সে উৎসাহিত হয়ে যায়। এক্স্যাক্টলি। তখন একটা খুবই উশৃঙ্খল স্টুডেন্টকে সামটাইমস আমার এখানে যারা কাজ করে তারা একটু ক্লাস স্টুডেন্টরা খুব বেশি জ্বালাইলে ওদেরকে রুম থেকে বার করে অথবা অন্য রুমে নিয়ে রাখে। আমি আবার নিয়ে আসে, বলি না তুমি আজকে এইখানেই থাকবা, এইখানেই তুমি তোমার ইয়ে দেখাবা। তারা বলে রিয়েলি, কতক্ষণ পর বলে ওয়াও সেটা খুব ভালো করছে, এতে হয় কি সে একটু একটু এঙ্গেজ হতে থাকে, কারণ সে পুরোপুরি এঙ্গেজ ছিল তার দুনিয়ায়, ভিডিও গেম এটা সেটা। এখন বলে মেবি আমি একটু পড়াশোনা পারবো, ববি বলতেছে পারবো, তখন সে আস্তে আস্তে হাত তুলে, ও ক্যান আই সে দিস মিস্টার ববি, ক্যান আই আনসার ইট? ওকে, আমি যখন বোর্ডে কিছু বলি তখন বলি বলো তো, তখন তারা এই যে বলতে 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 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যেই ছেলে 50-র মধ্যে 7 আর 8 পাইতো, সে পাওয়া শুরু করলো 30 আর 35। তখন ক্লাসের সবার পারসেপশন তার প্রতি চেঞ্জ, আরে সে তো পারতেছে, রাইট, হাততালি, তার কনফিডেন্সটা বাইরে যায়। এই যে আপনি বলছিলেন না কনফিডেন্স, এই কনফিডেন্সটা বাড়া শুরু হইলে সে নিজে নিজেকে প্রশ্ন করা শুরু করে, এম আই রিয়েলি গুড এট সামথিং, রাইট? বুঝতে পারছেন? তখনই আমি দেখছি ওই স্টুডেন্টদের
অটোমেটিকলি কিন্তু ফোন আর ভিডিও গেম থেকে আগ্রহটা কইমা আসে। তারা অলরেডি আমার সাথে কমিউনিকেট করা শুরু করে বেশি, কারণ জীবনে তাদের একই পজিটিভ কথা বলে না, আমি শুধু বলি। আর যখন বলতে বলে তাদের ভিতরের কথাগুলো শেয়ার করার পরে তারা আমাকে তাদের প্রবলেমগুলো বলে, আমি আসলে এইরকম সমস্যায় পড়ে, আমি এই জন্য ইন্টারেস্ট পাই না, আমাকে বাবা মা বকে, অথবা আমার ফ্রেন্ডরা আমাকে সাথে খুব ফান করে। ডু ইউ থিঙ্ক রিয়েলি আই ক্যান ডু ওয়েল, মিস্টার বাবি? You think really I can get into a specialized high school, Mr. Bobby? Of course. What should I do? যখনই বলে what should I do, তখনই বলছি ক্লিক। রাইট। এখন তাকে বাইর হয়ে আনা মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহের মামলা। তাকে আমরা বসায়, আমি মাঝে মাঝে প্ল্যান করে দেই, আরো পজিটিভ কথা বলি, মাঝে মাঝে গ্রুপ ভাগ করি, তাদেরকে পার্টিসিপেট করতে বলি, পিয়ার টিউটরিং করাই, তুমি তাকে পড়াও। 2-3 সপ্তাহ পরে তারা রোলে উঠে যায়, তখন আমার আর কাজই করা লাগে না, সে তার নৌকা নিজেই বইতে থাকে। আমি বলি তো, ইউ হ্যাভ টু রো ইউর ওন বোট, এটা আমার ফেমাস সেন্টেন্স, তারা সবাই জানে। তুমি তোমার নিজের নৌকা নিজেই বাইতে হবে। এবং তারা এক পর্যায়ে ম্যাচিউর ফিল করে। আসলে এই অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ডগুলা আমি যত বেশি বলতেছি, এই জেনারেশনের মানুষ তত বেশি ইমপ্রুভ হইতেছে। আমার নিজের চোখে দেখা, আমার স্পেশাল হাই স্কুল স্টুডেন্টদের কথা বলতেছি, এসিটি স্টুডেন্টরা একটু বড়, কিন্তু বাচ্চাদের ওদের এই আই থিঙ্ক এরকম পজিটিভ কথাগুলো কম বলা হয়, কারণ স্কুলের টিচাররাও ফেড আপ থাকে, তো ওরা তো খুব উশৃঙ্খল, ওই রকম বলে না। কিন্তু আমাদের প্যারেন্টসও যদি আমরা একটু বলি, তাদেরকে একটু বাহবা দিই, তুমি পারবা, তুমি একটু ডু দ্যাট, এগুলো শুনলে তারা কিন্তু, কারণ সফট সোল তো, তারা আসলেই নিজেকে চেঞ্জ করে কুইকলি। শুধু যে সেই ছেলেটির পরিবর্তন ঘটছে তাড়াতাড়ি তা নয়, বরং এটা দেখে ওই ছেলেটি হয়তো আপনি যেটা বললেন 50-এর মধ্যে 7-8 পাইতো, তাই না? কিন্তু যে ছেলেটি হয়তো 50-এর মধ্যে 25-22 পেত, সেও তো উৎসাহিত হচ্ছে, আরে ও যদি পারে, ও যদি 7-8 থেকে 35 পেতে পারে, আমি কেন 25 থেকে 50 পাবো না, 45 পাবো না? আবার যে ভালো ছিল সে আরো ভালো হওয়ার চেষ্টা, আল্লাহ আমি তো আগে ভালো ছিলাম, আমার তো পেছনে ওরা তো এসে গেল, তাহলে আমাকে আরো দৌড়াতে হবে জোরে। এক্স্যাক্টলি রানা ভাই, আপনি যেটা বলছেন, এই জন্য আমার কোচিং সেন্টারে আমি এক প্রকার ম্যারাথনে পরিণত করি। মানুষ দৌড়ের ম্যারাথন, এখানে স্কোরের ম্যারাথন। যেই বাচ্চারা আগে গেমের পয়েন্টের পিছিয়ে চলতো, তখন এক্সামের স্কোরের পয়েন্টের পিছিয়ে চলে। পারুক আর না পারুক, প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে তারা নিজেরা নিজেদের প্রবলেম বুঝতে পারে, আমি এইখানে বারবার হোঁচট খাইতেছি। তখন তারাই এসে বলে, আমি এই অঙ্কগুলা কিভাবে সলভ করবো বেটার ওয়েতে। আগে তো বলতো জাস্ট আই এম ব্যাড এট ম্যাথ, ও এখন এসে বলে, ও মিস্টার ববি, জিওমেট্রির এই টাইপের কোয়েশ্চেন, প্রবাবিলিটির এই টাইপের কোয়েশ্চেন আমার একটু সমস্যা হইতেছে, কারণ কি প্র্যাকটিস করতে করতে তারা দেখতে সমস্যাটা ধরতে পেরে। রাইট, এখন তারা যখন তাদের সমস্যা ধরতে পারে, তখন সলভ করা ইজি। তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন, এই প্রশ্নগুলো আপনাকে আমি করতে চেয়েছিলাম, কিন্তু এই হিডেন ট্যালেন্টের ভিতরে আপনি সবগুলো কথাই বলে দিয়েছেন। অর্থাৎ যেটা আমরা বাবা মারা পারি না, বাবা মারা হয়তো জীবন জীবিকার নিষ্পেষণে আমরা সারাদিন ব্যস্ত থাকি, অনেক সময় ওই রকম, এবং সন্তানদের মধ্যে একটা ধরনের গ্যাপ থাকে, যেটা একজন টিউটরের সাথে থাকে না। টিউটর মানে তো বাঘ নয়, টিউটর মানে বন্ধু হয়ে যায় এখানকার শিক্ষকরা, বা আমাদের যেটা আপনি বললেন যে আপনাকে নাম ধরে ডাকছে, এটা আমরা বাংলাদেশের কনটেক্সটে চিন্তাও করতে পারি যে আমার ছাত্র আমাকে নাম ধরে ডাকবে, মিস্টার রানা আছো, তোমার সাথে আমি এটা বলবো, এটা তো সম্ভব না, হয়তো একটা দিন হয়ে যাবে। কিন্তু এখানে এই যে বন্ধুর মতো আচরণ হচ্ছে, এবং সেক্ষেত্রে একজন টিউটরই কেবল পারে যে কথাটা বলছে যে তুমি পারবে, এই যে তুমি পারবে, এসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সাহায্য করি, এই যে কথাটা বলায়, তাকে যে উজ্জীবিত করা, তখনই সে তখন হয়তো মনে করে যে আই ক্যান, আমিও করতে পারি। তাই না? এবং এটার ক্ষেত্রেই সেই পেছনে পড়া ব্যাক বেঞ্চের যে ছেলেটি, সেটি একদম ফ্রন্ট বেঞ্চে চলে যাচ্ছে, এবং এক্ষেত্রে একজন টিউটরের ভূমিকাটা অনেক বেশি। এটার মধ্যে দুইটা জিনিস আছে। একটা জিনিস হলো শুধু যে মোটিভেশন তা না, এর মধ্যে ডিসিপ্লিনও আনতে হয়। ধরো প্রথম আমরা মোটিভেশনে কিছু স্টুডেন্টের কাজ হয়, কিছু স্টুডেন্ট ব্যাক বেঞ্চে বসেই থাকে, এটা তো আমাকে সবাই বলে, ওকে তুমি পড়লে পারবা। তখন তাদেরকে আমি আই গেস এটা আই ডোন্ট নো, মেবি ন্যাচারালি আমার ভিতরে আসে, আমি অন্যভাবে তাদেরকে কাছে গিয়ে তাদেরকে আমি ইচ্ছা করে সামনে নিয়ে আসি, তাদেরকে সবার সামনে আমি বারবার প্রশ্ন করি, কিছু সময় ওয়াও বলি, কিছু সময় ব্রুটাল এফোর্ট, মানে সবার সামনে ডাউন করে দেয় ইচ্ছা করে, কারণ এটা মিক্স কম্বিনেশন আনা ভাই। এমন না যে শুধু সুইটনেস, কারণ কোরআনে আল্লাহ কিন্তু শুধু বলে না ভালো করলে জান্নাতে যাবে, বলছে কি খারাপ করলে জাহান্নাম আছে, মানে পানিশমেন্টেরও কথা আছে, রিওয়ার্ডের কথা আছে। এই জন্য আমি শুধু যে খালি রিওয়ার্ড বলি তা না, এখানে তিতা কথাও আছে, তো সেটা তো থাকবে, কারণ যে একটা বাংলায় প্রবাদ আছে যে আদর করা মানে শাসন করা তারই সাজে আদর করে যে, সুতরাং এটা তো হতেই হবে, তা না হলে তো আপনি
ওই যে ভাগ হয়ে যাবেন, তখন তো আপনার থেকে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। কিন্তু তারপরে আমার স্টুডেন্টরা আমাকে খুব ভালোবাসে ফর সাম রিজন, যেটাই বলি তারা আমার সাথে লাগেই থাকে। ওটা আমার জীবনেও আছে। একজন আমি প্রিন্সিপাল হিসেবে তো দেখেছি, অনেক বড় কলেজের প্রিন্সিপালগিরি করতে যেয়ে দেখেছি যে ছাত্রদেরকে শাসনও যখন করতে হয়েছে জমের মতো ভয় করছে, আবার যখন ভালোবেসেছি সেই ভালোবাসাটা শাসনটাকে উগড়ে গেছে, এক্স্যাক্ট। এবং তখনই তারা কাছে এসেছে অনেক বেশি। তো আমরা একটু আবার প্রশ্নে আসি যে এক্ষেত্রে আমরা দেখছি আমার সন্তানের, যতই আমরা বাবা মারা ব্যস্ত থাকি আর যাই থাকি না কেন, সন্তানদের প্রতি আমাদের একটা কর্তব্য দায়িত্ববোধ তো অবশ্যই থাকে যে কিভাবে আমার ছেলেটা আরো ভালো করতে পারে। তো অনেক সময় আমরা দেখেছি এই ভালোবাসা দেখাতে যে আমরা বাবা মার সন্তানদের উপর পেশার নির্বাচনের ক্ষেত্রে বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বা তার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, আমাদের নিজের মতামতটাকেই পছন্দের পেশাটাকে সন্তানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। একজন শিক্ষক হিসেবে আপনার কাছে আমি জানতে চাইব যে কিভাবে বুঝতে পারেন আপনি যে কোনটি সন্তানের নিজের আগ্রহ আর কোনটি শুধু বাবা মায়ের প্রত্যাশার উপরে নির্ভর করছে, সেখান থেকে এই ছেলেটিকে কিভাবে আপনি সামনের পথে এগিয়ে দেবেন? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। এখন এটা ডিপেন্ড করে কোন স্টেজে বাবা মা এইটা পদক্ষেপটা নেওয়া শুরু করছে। যেমন আমার মেয়ের ক্ষেত্রে আমি ছোটবেলা থেকে শুরু করছি যে প্রথমে আমি যদি চাই তাকে ডাক্তার হইতে, তার রিডিং এবিলিটি, তার ফাউন্ডেশন শক্ত থাকতে হবে। এখন ধরেন যদি তার ফাউন্ডেশন শক্ত থাকে, তখন এক পর্যায়ে বাবা মা যদি ধরেন ছেলে মেয়ের বয়স তখন 13, মানে 8 গ্রেড 9 গ্রেডে, তখন যদি বসে বলে আচ্ছা ঠিক আছে এখন ডিসকাস করি তুমি কোন লাইনে যাবা, মোটামুটি তখন সব দিকেই তো ট্রাই করা হলো, ম্যাথে, ইএলএতে, সায়েন্সে। তখন যদি দেখা যায় যে তার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা ভালো, তখন ছেলে নিজে থেকে হয়তো মেয়ে নিজে থেকে বলবে ওকে আমি হয় ইঞ্জিনিয়ারিং এ যাবো, নাহলে মেডিকেল লাইনে যাবো, নাহলে সায়েন্টিস্ট, এরকম। এখন কেউ যদি বলে যে না আমি ইংলিশে ভালো, হয়তো আমি লয়ার হইতে চাই, ল অফিসে কাজ করব, এই ধরনের। কেউ আছে আবার হসপিটালে কাজ, কেউ আছে বিজনেস, ডিপেন্ড করে। এখন ফাউন্ডেশন হওয়ার পরে ওই ধরনের ডিসকাশন এটা মোর ইফেক্টিভ। এখন ফাউন্ডেশন যদি না থাকে, ধরেন তার রিডিংয়েও ভালো না, ইয়েতেও ভালো না, এখন তখন তারা বুঝতে হবে বাবা মার যে সে যদি জিজ্ঞেস করার সময় যে তুমি কি হইতে চাও, তখন সে যদি বলে হঠাৎ করে আমি অ্যাক্টর হব, আজকাল এগুলো তো শুনতেছি, খুবই, অথবা ইউটিউবার, ভাই আমার ফ্রেন্ড তো ইউটিউবার করে অনেক টাকা কাজ করতেছে, অনেকে বলে ওকে আমি একজন ভালো গায়ক হব, সিঙ্গার হবো, এক্স্যাক্টলি, আর্টিস্ট। সো বিভিন্ন ধরনের। এখন এটা যদি রিয়েলিস্টিক হয়, মানে তার আসলে ওই লাইনে ট্যালেন্ট থাকে, সে খুব ভালো একটা, আপনি যদি দেখেন লক্ষ্য করেন যে ওই লাইনে ট্যালেন্ট, তাহলে না হয় ওইখানে আপনি আগায় নিয়ে গেলেন, আপনি সাপোর্ট দিলেন। কিন্তু একটা জিনিস ভাবা উচিত প্যারেন্টস হিসাবে, এট দি এন্ড অফ দ্য ডে একটা সাকসেসফুল ক্যারিয়ার দরকার। শুধু শখ আর ইন্টারেস্ট দিয়ে তো দুনিয়া চলে না। এট দি এন্ড অফ দ্য ডে তার ইনকাম সাফিসিয়েন্ট হইতে হবে। একটা জোয়ান ছেলে যখন হবে সেই নিয়ে তার, তখন যেই চুজ করার চেষ্টা করতেছে মেজর অথবা ক্যারিয়ার, এখন ওইটা দিয়ে তার ফিউচারে কতটুকু ইনকাম হবে অথবা কত দূর সে আগায় যাবে, এইটাও প্যারেন্টসদের একটু মাইন্ডে রাখা উচিত। কারণ প্যারেন্টস যদি ওই সময় গাইডটা না দেয়, একটা ছেলে অথবা মেয়ে রং ডিসিশন নিতেই পারে, কিন্তু কারণ তারা তো ছোট। এখন যখন বড় হবে তখন হয়তো বলবে প্যারেন্টস আমাকে ওইরকম সাপোর্ট দিল না, বললো না, আমি একটা জিনিস চাইলাম সে কি দিয়ে দিবে, আমাকে তো একটু গাইড দিতে পারতো। সো উভয় দিকেই একটু কি অ্যানালিসিস দরকার, যে ছেলে মেয়ে যা চায় এইটা ঠিক আছে মূল্যায়ন করা শিওর, নাম্বার 2 ওদেরকে গাইড দেওয়া। তুমি যদি এই লাইনে যাও এইটা হইতে পারে, এই লাইনে গেলে এইটা হইতে পারে, কারেক্ট। একটু সহজ করে দিই আমার মেয়ের ক্ষেত্রে আবার বলি, কারণ অনেক বাপ মেয়ে অনেক ডিসকাশন করি আমরা। আমার মেয়ে বলে আমি তোমার মতো টিচার হব, দ্যাটস গুড। কোথায়? আমার কোচিং সেন্টারে এসে পড়াবে, অন্য কোথাও যাবে না। বড় হইলে সে অ্যাসিটি পড়াবে। আমার ছোটটাকে বলে তুমি অ্যাসিটি পড়াবা, আমি অ্যাসিটি পড়াবো, এরকম বলে আর কি। মানে এই বয়সে তার চিন্তাটা এখানের মধ্যে আছে, সীমাবদ্ধ আছে, কিন্তু সেখান থেকে বের করতে হবে। এক্স্যাক্টলি। এখন তার স্কুলেও যদি টিচাররা অনেকবার জিজ্ঞেস করে তুমি কি হইতে চাও, আই ওয়ান্ট টু বি টিচার। ওয়াই? বিকজ মাই ফাদার ইজ এ টিচার। এইরকম। এখন আমি তাকে বলি ঠিক আছে তুমি যদি ডাক্তার হও, ডাক্তারও তো টিচিং করে। তখন বলে কিভাবে? কেন, যারা মেডিকেল স্টুডেন্ট তারা কোথা থেকে বলছে, টিচাররাই তো পড়ায়। সো তুমি ওইটাও পড়াইতে পারবা, উইকেন্ডে আমার এখানে পড়াইতে পারবা। আমি কিন্তু ডাইরেক্ট না করে দিই, বুঝতে পারছি? দেখেন বলে শিওর, নো প্রবলেম, বাবার এখানে তুমি পড়াবা, কোনো অসুবিধা নেই। তুমি ডাক্তার হইতে পারো, ওইখানেও তুমি পড়াবা, ডাক্তারও হইতে পারবা। এখন ডাক্তার বলে আমি যে খালি মুখে বলি তা না, আমি কি করি, একটা পদক্ষেপ নিছি। আমি অ্যামাজন থেকে অ্যানাটমি, ফিজিওলজি, ওইসব বাচ্চাদের বই পাওয়া যায়, ছবি টবি দিয়ে, যেমন স্টমাক, বিভিন্ন অর্গানসের আমি আইনা দিছি।
তারপরে ওর তো কয়েকজন টিউটর বলছি না, সায়েন্স টিচারকে বলছি তুমি এগুলা সুন্দরভাবে ফান ওয়েতে আমার মেয়েকে পড়াও। এখানে কার্টুনের বাচ্চাদের ছবি, এখানে লেখাই আছে বইয়ের মধ্যে অ্যানাটমি ফর 3rd গ্রেড, অ্যানাটমি ফর 4th গ্রেড। বুঝতে পারছেন কেন আমি এই বইগুলো এনে দিছি? যেন সে এগুলার প্রতি আস্তে আস্তে একটু ইন্টারেস্ট বা গড়ে, সে এই যে হিউম্যান বডি সম্পর্কে, আই সম্পর্কে, কিডনি সম্পর্কে বেসিক ধারণাটা থাকে। তাহলে যখন তার বয়স 13 হবে, তখন না হয় আমরা যখন বাপ মেয়ে সিরিয়াস ডিসকাশনে বসবো যে তোমার ইন্টারেস্টটা কি মা, এখন বলো তুমি কি ডাক্তারি লাইনে যেতে চাও, কোন কলেজের জন্য টাইম আসবে তো, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং লাইন, নাকি তোমার অন্য কিছু আছে। তখন তার যদি ফাউন্ডেশন ভালো থাকে ম্যাথের, সে যদি চায় ইঞ্জিনিয়ারিং, নো প্রবলেম। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োলজি ওগুলাতে সে যদি লাইক করে, ইন্টারেস্ট গ্রো করে বলবে শিওর মেডিকেল স্কুল। বুঝতে পারছেন? কারণ তার একটা ভিত্তি, ফাউন্ডেশনটা আছে। এখন আমি তাকে কোনো ফাউন্ডেশনে দিলাম না, ম্যাথেরও দিলাম না, ইংলিশেরও দিলাম না, সায়েন্সেরও দিলাম না, রিলিজিয়নেরও দিলাম না। হঠাৎ করে 13 ইয়ার্স 14 ইয়ার্সে বললাম তুমি কি হইতে চাও, তখন তো আনসারগুলো তো ব্লু মুন থেকে আসবেই। বুঝতে পারছেন? সো এই জন্য কোন সময় থেকে শুরু, এটা ডিপেন্ড করে। আপনার প্রশ্নের উত্তরটা হলো, আর যদি আমরা এখন দেখি ছেলে অলরেডি হাই স্কুলে অথবা মেয়ে হাই স্কুলে যাওয়ার টাইমটা আসছে, তখন এক বৈঠকে কাজ হবে না, মাল্টিপল সিটিংস দরকার, মিনিমাম কয়েকটা। তারপরে তার পুরা প্রোফাইল দেখে ডিসিশন নেওয়া উচিত কোন দিকে তার। যেমন এই ক্ষেত্রে আমি বলবো প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া জরুরি। জাস্ট প্যারেন্টস প্রবাবলি হয়তো অত জ্ঞান থাকবে না, আমি জানি না, যদি ওরা নিজেরা প্রফেশনাল হলে তাইলে, আর না হলে তাদের কলেজ কাউন্সিলর আছে, স্কুলে টিচার্স আছে, কলেজ অ্যাডভাইজার আছে, ওদের প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া জরুরি। না আসলে দুঃখিত, পেশা নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের সন্তানদের উপরই ছেড়ে দেওয়া উচিত। এবং বাবা মা, আমরা যদি পেশা সেটা যেটা শুধু যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, একজন খেলোয়াড়ও তো বড় কিছু হতে পারে। যদি আমরা রোনালদোর কথা চিন্তা করি, বা এই যে স্পেনের স্ট্রাইকার ইয়ামেলের কথা যদি আমরা চিন্তা করি, তো একটা রুটিও পায়নি, এত গরিব ঘরের ছিল, কিন্তু বাবা কিন্তু তার ছেলের প্রথম যে ছোটবেলায় বলের লাথি দেওয়া দেখে বুঝেছিল যে সে একজন ভালো খেলোয়াড় হতে পারে। কষ্ট করে রুটি জোগাড় করতে পারেনি, তার খেলার সরঞ্জাম তাকে কিনে দেওয়ার চেষ্টা করেছে, এবং আজকে তারা পৃথিবী বিখ্যাত হয়েছে। অর্থ, কাঁড়ি কাঁড়ি অর্থ, সবকিছুই তারা পাচ্ছে, নাম, ফ্রেম, অর্থ সবকিছুই। সুতরাং এই ক্ষেত্রে তো সন্তানের উপরেই ছেলে, কিন্তু আমরা গাইডেন্সটা আমরা দেব, সবচেয়ে আমাদের তো যে কাজ করতে ভালো লাগে, আমরা যদি সেটি পেশা হিসেবে নেওয়া হয়, তাহলে মানুষ কাজের মধ্যেও যেমন শান্তি খুঁজে পাবে। ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে সেই ধারণাটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও আপনি এর মধ্যে কিছুটা আলোচনা করেছেন। ক্যারিয়ার মানে কি জব পাওয়ার পর? হ্যাঁ, ক্যারিয়ার প্ল্যানিংটা, ক্যারিয়ার প্ল্যানিংটাই এটাই। ওয়েল, ক্যারিয়ার প্ল্যানিংটা আসা উচিত একটু বেশ ইয়াং এজ থেকেই, কারণ ওইটার উপরে ভিত্তি করে স্টুডেন্ট, হাই স্কুলের স্টুডেন্টরা কিন্তু যেসব ইন্টার্নশিপগুলো করে, রাইট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করে, তখন তারা ওই যে ধরেন অনেকে ডক্টরের অফিসে ভলেন্টিয়ার করে, অনেকে বিভিন্ন এআই অর্গানাইজেশনে এখন ভলেন্টিয়ার করেন। এআই এখন সবচেয়ে বড় হইতেছে, কারেক্ট? সো এই প্ল্যানিংয়ের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো এআই নলেজ যেন তাদের নেওয়া হয়, কারণ সব কিছুতে এআই আইসা পড়তেছে, অলরেডি আইসা পড়ছে। সো ক্যারিয়ার প্ল্যানিংটা এখন ওইভাবে করা উচিত যে আগামী 10 বছর পরে আমার পজিশনটা কোথায় যাবে। আমি এই কোশ্চেনটা আমি সবসময় নিজেকেও করি যে 10 ইয়ার্স লেটার আমার পটেনশিয়াল পজিশন কোথায় যেতে পারে। এইটার প্ল্যানিং 10 বছর আগে করা উচিত। এমন না যে গো উইথ দ্য ফ্লো। আমি আমার স্টুডেন্টদেরকে ট্রেনিং দেই, খালি বলবো না যে আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, ইউ মেক ইউর ওন ফ্লো, এইরকম আর কি। আর ক্যারিয়ার প্ল্যানিং এটা অনেকগুলো ইন্টার্নশিপ, এক্সট্রা কারিকুলার করার পরেই একটা স্টুডেন্ট ডিসাইড করতে পারে। তো এক্ষেত্রে আমাদের হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। সর্বশেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যেহেতু আজকে আমরা এডুকেশন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে যারা সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমাতে চান বা অর্থ জমাতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোথায় বিনিয়োগটা করবেন, বিনিয়োগটা কোথায় করলে তার সন্তানের জন্য ভালো হবে, একই সাথে কিভাবে সন্তানের ট্যালেন্ট এবং ক্যারিয়ার এই দিকটি তৈরি করবেন, এই ধরনের বাবা মাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? ওয়েল, আমি যেরকম বলি পরামর্শটা আমার স্টুডেন্টদের প্যারেন্টসকে সামটাইমস দিই। তারা আমার যেখানে অফিসে আসে সামটাইমস এই প্রশ্নগুলো করে যে এত টাকা খরচ করে লাভ কি, এটা সেটা, রাইট? তখন আমি বলি ঠিক আছে, আমার এসএটি কোর্সে একটু পয়সা বেশি মনে হইতেছে, কত 10,000, ঠিক আছে, এটা দিয়ে যে স্কলারশিপটা সে পাবে এটা 4 বছর,
ইউনিভার্সিটি তো 4 বছর, Right. কিন্তু স্কলারশিপের মাত্রা কতটুকু 50, 60, 70,000। আপনি কতটুকু ইনভেস্ট করলেন, কতটুকু রিটার্ন করলেন, আপনি বিজনেসম্যানের মতোই চিন্তা করেন না কেন, কারেক্ট? সবকিছুই বিজনেস। আপনি যে নিয়োগ করতেছেন 10,000 ইনভেস্ট করতেছেন, রিটার্নটা হয়তো এখন না, কিন্তু 4-5 বছর পরে তো অনেক বড়। ওই রকম চিন্তা করা। আমি এই জন্যই ইনভেস্ট করি আমার মেয়ের পিছনে। এক নাম্বার 2 হলো সামটাইমস স্টুডেন্টরা ভালো ভালো কলেজে চান্স পায়, কিন্তু অনেক সময় প্যারেন্টসরা দেখা যায় আমার 20,000 30,000 দিতে হবে বলে আমাকে বলবি ভাই এত টাকা আমি অ্যাফোর্ড করতে পারবো না, বাদ দিয়ে দিলাম। এখন ওই একটা নর্মাল কলেজে যাক। একটা বাচ্চার জন্য একটা ভালো কলেজ হলো তার সারা জীবনের একটা ব্র্যান্ড। রাইট, এটা একটা ব্র্যান্ড, এটা সে আজীবন তার লেগে যাবে। আমি যেমন কলম্বিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট করছি 2009, কিন্তু আমার সারা জীবন আমার লাইগা আছে আমার শরীরে, এটা কেউ নিতে পারবে না। এবং আমি গর্ব করে বলি আমি কলম্বিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট। এইটা বলার পরে মানুষ আমার কথার দাম দেয়, কারণ দিতে বাধ্য, আমি ওই লেভেলের একটা গ্রাজুয়েশন করছি। এখন বাচ্চাটাকে ওই রকম এডুকেশন দিতে যদি তাদের কিছু পকেট থেকে খরচ হয়, আমি বলি ডু ইট, ইটস ওকে। এই ইনভেস্টমেন্টটা আগে কর। এক্স্যাক্টলি। এখন তুমি বাফলোতে একটা বাড়ি না কিনে এই টাকা দিয়ে ওর পেছনে ঢেলে দাও। রাইট। কারণ কি, হয়তো সে যখন গ্রাজুয়েশন করবে এটাকে 5 গুণ 6 গুণ করে মাল্টিপ্লাই, তখন বাফেলো নাই, ম্যানহাটনের বিশাল অট্টালিকা কিনতে পারবে সে, তাতে কোনো সন্দেহ একবার নেই। চিন্তা করে একটা ছেলে যদি মানুষ হয়, সে এই কমিউনিটিকে কতটুকু বেনিফিট করতে পারে। থিংক অ্যাবাউট ইট, রাইট? এইটাই আমি আমার মেয়েকেও বলি, গাইনোকোলজিস্ট হোক কেন, অনেক মেয়েরাই আছে ডাক্তার, কিন্তু স্পেশালিস্ট কম। এখন মেল ডমিনেটেড সোসাইটি, কিন্তু সব জায়গায় পুরুষদের প্রভাব। মেয়েদের এখন গ্রো হইতে আগের থেকে গ্রো ভালো হইলো ওই লেভেলে যাইতে পারতেছে না। সমাজে এখনো অনেক চ্যালেঞ্জ আছে, এই জন্য আমি বলি যে চালায় যাও। অনেক ধন্যবাদ জনাব খোকনউদ্দিন ববি। আজকের বিষয়টি খুবই সুন্দরভাবে এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার সন্তানের সাথে যে প্রতিনিয়ত যে কথাগুলো, যে সংলাপগুলো আপনারা করছেন, সেটার আলোকে আপনি যে আজকের বিষয়টির উপরে চমৎকার আলোচনা করেছেন। আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের যারা আমরা আমাদের বাবা মা আছি, যারা আমরা সন্তানের পিতামাতা আছি, এবং আমাদের সন্তানরাও যদি এই অনুষ্ঠান দেখে থাকে, তারাও নিশ্চয়ই উৎসাহিত হবে। এবং বাবা মারও তো অবশ্যই যে আজকে যে চিন্তা করছিল, যে আমার যেটা বললেন বাফেলোতে একটা বাড়ি কিনবো, সেটা না কিনে যদি আমার বাচ্চার পেছনে ভালো একটা ইনভেস্টমেন্ট করে $10,000 ইনভেস্টমেন্ট করে তার ভবিষ্যতের স্কলারশিপ পাওয়ার একটা বড় ধরনের সুযোগ তৈরি করতে পারি, তার ভবিষ্যৎ গড়ে দিতে পারি, এই আলোচনাটি সত্যি আমাদেরকে ঋদ্ধ এবং প্রাণিত করেছে। জনাব মোহাম্মদ খোকনউদ্দিন ববি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ টিভিএন দর্শক বন্ধুরা। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি আমার সন্তানের জন্য আজকের শিক্ষার বিনিয়োগ। এই বিনিয়োগটা তাকে কোথায় নিয়ে যাবে আমার সন্তানকে, আশা করি বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। এবং আপনারাও আজকের এই আলোচনার ভিত্তি দিয়ে আপনার সন্তানটিকে কিভাবে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান সেই সিদ্ধান্ত আজকে নিতে পারবেন। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।